আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদাতাগণ, আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইনকাম থেকে যে মিনিমাম ট্যাক্স আসে সেই মিনিমাম ট্যাক্সটা কমাবেন এবং নতুন নিয়মে সঞ্চয়পত্র কিভাবে ইনপুট দিবেন এবং তা কিভাবে ক্লেম করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে আমি যে বিষয়গুলি বলেছি সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি ক্রোম ব্রাউজারের মধ্য দিয়ে ই রিটার্নে প্রবেশ করে আমার এই ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ই রিটার্নে প্রবেশ করলাম। তো আমার যে আজকের ক্লায়েন্ট, উনি একজন মহিলা, উনি একজন বেসরকারি চাকরিজীবী। ওনার রিটার্নটি আমি ফিল আপ কীভাবে করছি তা দেখাবো এবং ওনার যে মিনিমাম ট্যাক্স আসে সেই ট্যাক্সটা আমি কীভাবে কমাবো, তারপরে সঞ্চয়পত্র কিভাবে নতুন নিয়মে ইনপুট দিব এবং সঞ্চয়পত্রের টিডিএসটা কিভাবে ক্লেম করব সেই সম্পর্কে আমি বিস্তারিত দেখাবো। তো এই জন্য আপনারা এই যে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওনার দেখেন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, উনি চাকরিজীবী। তারপরে ওনার আরেকটা ইনকাম হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, সঞ্চয়পত্র। এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এই যে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনারা এডিশনাল যে ইনফরমেশনগুলি আছে, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, তো এখানে ক্লিক করার পর দেখেন এবার যে নতুন নিয়ম আসছে, গত 25-26 রিটার্ন পর্যন্ত ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, এই তিনটা কর্পোরেশনের যদি কোনো ক্লায়েন্ট থাকতো, মানে কোনো রিটার্নদারি থাকতো এবং তাদের যদি মিনিমাম ট্যাক্স আসতো, সেই ক্ষেত্রে 5,000 টাকা ধরা হতো। আর আদার সিটি কর্পোরেশন হলে তার মিনিমাম ট্যাক্স ধরতো 4,000, আর এনি আদার হলে তার মিনিমাম ট্যাক্স ধরা হতো 3,000। কিন্তু এই বছর 26-27 রিটার্ন থেকে আপনার ইনকাম সোর্সটি যেখানকারই হোক প্রত্যেকেরই মিনিমাম ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যদি পুরুষদের ক্ষেত্রে 4 লাখ কভার হয়ে যায় আর মহিলাদের ক্ষেত্রে যদি 4.5 লাখ কভার হয়ে যায়, মিনিমাম ট্যাক্স যে এরিয়ারে হয়ে থাকেন আপনি, আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে 5,000 টাকা। তো উনি এনি আদার এরিয়া ওনার, তাই আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ট্যাক্স রিবেট, তো আমার এই যে ক্লায়েন্ট মহিলা, ওনার এই বছরের যে ইনকাম সেই ইনকামের উপরে ট্যাক্স আসে এবং ওনার কিন্তু ইনভেস্টও আছে সঞ্চয়পত্র। এই জন্য আমি এখানে ইয়েস দিলাম। তারপর এখানে দেখেন IT 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, তো ওনার ইয়েস আমি এটা দিলাম। দেওয়ার পরে দেখেন বাকিগুলি ওনার নাই, এই জন্য আমি নো দিয়ে দিলাম। আপনাদের থাকলে ইয়েস দিবেন। তারপরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমি ইনকাম পেজে আসি। ইনকাম পেজে দেখেন এমপ্লয়ি টাইপ, উনি বেসরকারি চাকরি করে। তারপরে ওনার নেম অফ দ্য এমপ্লয়ার দিলাম, ওনার ডেজিগনেশন দিলাম, ওনার স্যালারি, এগুলি আমি সব এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সেভে ক্লিক করলাম। সেভ করার পরে এখন আমি যদি এমপ্লয়মেন্ট সামারি এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখেন ওনার টোটাল ইনকাম হলো 6,90,156 টাকা। তো এটাকে 3 ভাগ করা হয়েছে। 3 ভাগ করার পরে এখানে 1 ভাগ হলো এটা আর 2 ভাগ হলো এটা। এটা হলো ট্যাক্সেবল ইনকাম। এই যে দেখেন ট্যাক্সেবল অ্যামাউন্ট 4,60,104 টাকা। তো উনি মহিলা, ওনার যে ট্যাক্সেবল অ্যামাউন্টটা সেটা কিন্তু 4.5 লক্ষ ওভার হয়ে গেছে, তাই ওনার মিনিমাম ট্যাক্স আসবে। আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখি একটু। আমরা একবার স্ক্রল করে নিচে চলে যাই। এই যে দেখেন ওনার নেট পেয়েবল হলো 5,000 টাকা। এটা হলো মিনিমাম ট্যাক্স, এটা ওনাকে দিতে হবে। আচ্ছা, এখন আমি আবার ইনকাম পেজে যাই। এই যে ইনকাম পেজে গেলাম। যাওয়ার পরে তো আমার তো যে স্যালারি যেটা এটা আমি দিয়ে দিলাম। ওনার কিন্তু আরেকটা ইনকাম আছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। আমি এখানে ক্লিক করলেই ওই পেজে নিয়ে আসবে। এই যে এখানে নিয়ে আসছে। আসার পরে এই যে সিলেক্ট ওয়ান আমি এখানে ক্লিক করব। করার পরে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, আগে কিন্তু এখানে অনেক কিছু ছিল, পেনশনার সঞ্চয়পত্র, আদার সঞ্চয়পত্র এরকম ছিল। এখন ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র এটা দিয়েছে, এটা দিলাম। দেওয়ার পরে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। আচ্ছা, টিক মার্কে ক্লিক করার পরে এখন আপনারা চাচ্ছেন যে এখানে কি এগুলি লিখতেন। এগুলি লিখলে হবে না, কারণ কি আমি দেখাচ্ছি লেখে, মনে করেন পরিবার সঞ্চয়পত্র, এখানে ডেট দিলে ডেট নিবে না। মনে করেন 01/07/2025 দিলাম। দেখেন দেওয়ার পরে আমি এখন বাইরে ক্লিক করি, দেখেন 30/6/2019 হয়ে যায়, এটা এখানে নেবে না। ঠিক আছে, এই জন্য আপনি এই যে দেখেন ইম্পোর্ট ফ্রম NSD এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওনার যতটা সঞ্চয়পত্র আছে এবং প্রত্যেকটা সঞ্চয়পত্রের মধ্যে কত টাকা ভ্যালু, কত টাকা ইন্টারেস্ট পাইছে, কত টাকা টিডিএস কাটছে, অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা সিলেক্ট মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করবেন। করার পরে দেখেন অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে এনক্যাশড দেখাচ্ছে, দেখেন মানে নগদায়ন, মানে উনি কিন্তু এই টাকাগুলি তুলে ফেলছে। এই টাকাগুলি ওনার আর অ্যাসেটে হবে না, কিন্তু ইনকাম যে আসছে এখানে আপনার দেখাইতে হবে। তো সঞ্চয়পত্রটা এই নতুন নিয়মে ইনপুট করতে হবে আপনাদেরকে। আচ্ছা, এরপরে আপনারা এই যে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। করার পরে আচ্ছা, এখন আমি রিবেটে আসলাম। ওনার যে ইনভেস্ট আছে, ইনভেস্টটা আমি এখন দেখাইলাম না দেখাইয়া আমি সরাসরি ট্যাক্স এন্ড পেমেন্টে চলে যাব। এখানে যাওয়ার পরে দেখেন আগে যখন সঞ্চয়পত্র যে টিডিএস কাটতো এটা কিন্তু এখানে শো করতো, কিন্তু এখন শো করে না। এখন সঞ্চয়পত্রের যে মুনাফাটা আসছে
এই যে ইন্টারেস্ট ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এইটা, আর আগের ওনার যে স্যালারি থেকে যে ট্যাক্সেবল ইনকাম ছিল দুইটা যোগ হয়ে কিন্তু এটা চলে আসছে এখন, ঠিক আছে। এটার ট্যাক্স আসছে দেখেন এই টাকাটা। তো উনি যেহেতু সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন সাবমিট করতেছেন এই জন্য এটা প্রণোদনা, এই যে ইনসেন্টিভ ফর ফার্স্ট কোয়ার্টার সাবমিশন, অর্থাৎ 2026-27 যে কর বর্ষ এটাকে 4টা ভাগ করছে। একটা হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা হলো প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়ার্টার সাবমিশন, এই সময় যারা রিটার্ন সাবমিট করবেন। তারপরে হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা হবে সেকেন্ড কোয়ার্টার সাবমিশন, ওই সময় যারা সাবমিট করবেন এই ইনসেন্টিভটা পাবেন না। তারপরে যদি আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2027 সালে সাবমিট করেন তাহলে আপনাকে 2% জরিমানা ধরা হবে। আর যদি আপনি এপ্রিল, মে, জুন 2027 এই রিটার্নটি সাবমিট করতে যান সেই ক্ষেত্রে আপনাকে 5% জরিমানা ধরবে। তাই আপনারা অবশ্যই যাদের ট্যাক্সেবল ইনকাম আছে আপনারা সেপ্টেম্বরের 30 তারিখের ভিতরে সাবমিট করে দিবেন। আচ্ছা, এখন ওনার যে টিডিএস কাটছে ওইটা আমি ক্লেম করব। দেখেন আমি এখানে যাব, আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি ক্লেম সোর্স ট্যাক্স এখানে যাব। যাওয়ার পরে এই যে ওনার সঞ্চয়পত্র আছে আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসছে। তো এখানে আপনি কোনো কিছু লিখতে পারবেন না, কিন্তু 25-26 রিটার্নে কিন্তু এখানে ছিল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলেই ওনার সঞ্চয়পত্রের তথ্য চলে আসতো। আর এখন করছে ওই যে সাইন ফ্রম ইনকাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখেন ওনার যে টিডিএস গুলি ছিল এগুলি অটোমেটিক এখানে ক্লেমে চলে আসছে। এখন আপনি সিলেক্ট অল এখানে ক্লিক করবেন, সাইনকে ক্লিক করবেন, অটোমেটিক এখানে চলে আসছে। তো নতুন নিয়মে সঞ্চয়পত্রগুলি এইভাবে ইনপুট দিবেন এবং এইভাবেই ক্লেম করবেন। আচ্ছা, আরও কিন্তু বাকি আছে, আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন। এখন আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব। দেখেন এই টাকাটা কিন্তু 4800 টাকা ওনার ক্লেম হবে। গো টু রিটার্ন, এখানে যাব। এখানে গেলে আপনাকে আবার প্রথম পেজে নিয়ে আসবে, এই যে দেখবেন প্রথম হোমে নিয়ে আসবে। হোমে নিলে আপনি আবার এখান থেকে রেগুলার রিটার্নে ক্লিক করে আপনাকে আবার ওই পেজে যেতে হবে। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আমি দেখাই আপনাদের। ওকে, এই যে দেখেন 4800 টাকা, এই যে টোটাল পেমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট 4800 টাকা। এই যে আমি সঞ্চয়পত্রের টিডিএসটা ক্লেম করলাম এটা কিন্তু চলে আসছে। তাহলে আমার ন্যূনতম ট্যাক্স যেটা ছিল ওইটা থেকে কিন্তু এটা মাইনাস হয়ে এখন আমার 1416 টাকা চলে আসছে। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেক আইনজীবী আমার সাথে ঝগড়া করছে যে ন্যূনতম ট্যাক্স নাকি কমে না, ন্যূনতম ট্যাক্স দিতেই হবে। তো আমি বলছিলাম যে ভাই তর্কাতর্কি করবেন না, আপনারা স্ল্যাবের মধ্যে ইনপুট দিয়ে দেখেন। কিন্তু ওনারা বলতেছে যে আমার তথ্য ভুয়া, এই সেই, নানান কিছু বলছে যে ন্যূনতম ট্যাক্স তাকে দিতেই হবে। তো কোথায় ন্যূনতম ট্যাক্স তো ওনার 5000 ছিল, ওনার তো দেওয়া লাগতেছে না, এটা কমে গেছে। দেখুন এটা কিন্তু আমি আরো কমাবো। কিভাবে কমাবো? আমি আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমি এখন রিবেটে যাব। এই যে রিবেটে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। করার পরে ওনার কিন্তু সঞ্চয়পত্র আছে, এই সঞ্চয়পত্রটা আমি এখন এখানে দিব। তো আমি নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট এটা দিলাম, পরিবার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, ইস্যু ডেট দিলাম, তারপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এক্সপেন্ডিচারটা পরে বলতেছি। এখন যদি আমি ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাই, দেখেন মাত্র 200 টাকা ওনাকে ট্যাক্স দিতে হবে। এই যে নেট পেয়েবল 200 টাকা। কোথায় ছিল ওনার মিনিমাম ট্যাক্স 5000 টাকা, তাই না? তো এখন ওনাকে মাত্র 200 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে যে সকল আইনজীবীগণ আমার সাথে তর্ক করেছিলেন আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন। তো ওনার যদি আরো ডিপিএস অথবা লাইফ ইন্স্যুরেন্স অথবা প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ থাকতো তাহলে কিন্তু এই ট্যাক্সটা একবার নীল হয়ে যেত। তো যাই হোক, ওনার তো আর ইনভেস্টিগেশন নাই, এই জন্য সর্বশেষে ওনাকে এই 200 টাকাই ট্যাক্স পে করতে হবে। তো এটা পে করতে হলে কিন্তু ওনাকে যে পে নাও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে উনি কিভাবে পে করবে, চালানের মাধ্যমে না সোনালী ব্যাংকের মাধ্যমে? তো এটা সহজ আসলে। এই যে সোনালী ব্যাংক পিএলসিটাতে ক্লিক করার পরে এখন প্রসিড টু পেমেন্ট এখানে ক্লিক করবে। করার পরে দেখেন উনি কি কার্ডের মাধ্যমে করবে না মোবাইল ব্যাংকিংয়ে করবে না ইন্টারনেট ব্যাংকিংয়ে করবে। তো ওনার মোবাইল ব্যাংকিংয়ে করবে, এখানে ক্লিক করবে। এখন মোবাইল ব্যাংকিংয়ে যে করবে, মোবাইলের নগদ থাকে, রকেট, পকেট, উপায়, বিকাশ, কি সেলফিন, ট্যাপ, মানে এইগুলি থাকে। তো বেশিরভাগই এখন অনেকের মোবাইল আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, তারপরে হলো বিকাশ আছে, এগুলির মাধ্যমে ক্লেম করতে পারে। তো এখন এই যে উনি যদি বিকাশে ক্লেম করে এটাতে ক্লিক করবে, করার পর ওনার যে 200 টাকা এটা দেখাবে আর প্রসেসিং ফিস 2 টাকা নেবে, টোটাল 202 টাকা। এখন কনফার্মে ক্লিক করার পরে এই দেখেন কনফার্মে ক্লিক করলাম। করার পরে এখানে বিকাশ নাম্বারটা দিতে হবে ওনার। এখানে যে নাম্বারটা দিবেন বিকাশের, ওই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা ইনপুট দিয়ে কনফার্ম করলেই আপনার বিকাশ থেকে 200 টাকা কেটে নেবে। অনেকেই এটা ক্লেম করেন কিন্তু অনেকে নাম্বার দেন না, যে এখানে নাম্বার দিলে ওটিপি দিলে না জানি টাকাটা নিয়ে যা, ভাই টাকা নেবে না। আপনি বিশ্বাস রাখতে পারেন। তো এই ক্ষেত্রে যেহেতু উনি এখন ওনার এটা এখন আমি সাবমিট করব না, এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে এটা ক্যান্সেল করে দিলাম। এই যে পেমেন্ট ক্যান্সেলেশন একটু সময় নেবে এখানে।
এখানে ক্লিক করবেন, করার পরে আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, তো আপনি 200 টাকা পে করার পরে এখানে 5000 টাকা আসবে, আর এখানে রিফান্ডেবল 0 থাকবে, আর নেট পেয়েবলটাও এখানে 0 থাকবে। হ্যাঁ, যদি আপনি এই পেমেন্টটা করে ফেলেন। আচ্ছা, এখন আমি আবার ব্যাকে যাই। ব্যাকে গিয়ে রিবেট দেখাইলাম, এক্সপেন্ডিচার হলো ওনার ব্যয়গুলি। এখানে আসার পরে আপনারা ট্যাক্স, চার্জ, ইটিসি এখানে এই জায়গার করে 5000 টাকা যেহেতু ওনার টিডিএস এবং 200 টাকা দিছে, এটা এখানে লিখে দিবেন। আমি এখানে কপি করে দিলাম। দেওয়ার পরে ওনার 3,25,000 টাকা খরচ, আপনি আপনার খরচ দেখাবেন। তো এখন আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, তো ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে সঞ্চয়পত্র, এই যে ফিনান্সিয়াল অ্যাসেটের যে সঞ্চয়পত্রটা আছে, এই সঞ্চয়পত্র দুইটা কিন্তু উনি ভেঙে ফেলেছে। হ্যাঁ, অর্থাৎ আপনারা আগেই দেখছেন যে নগদায়ন হয়ে গেছে, মানে এনক্যাশ হয়ে গেছে। তো আমি এগুলি বাদ দিয়ে দিব। তারপরে উনি কিন্তু আরেকটা সঞ্চয়পত্র করছে। তো এটা যে করছে এটা পরিবার সঞ্চয়পত্রই, এটা রেজিস্ট্রেশন নাম্বারটা আমি চেঞ্জ করে দিব, ইস্যু ডেটটাও আমি চেঞ্জ করব। তো এখন যে করছে এটা কিন্তু 5 লক্ষ টাকা। আচ্ছা, এখানে আগে ছিল কিন্তু একটা 3 লক্ষ আর একটা 5 লক্ষ, মোট 8 লক্ষ টাকা ছিল। তাহলে 3 লক্ষ টাকা কোথায় গেল এটাও দেখাবো আমি আপনাদের। তারপরে স্ক্রল করে আমরা নিচের দিকে আসি। আচ্ছা, স্ক্রল করে যেখানে ব্যাংকে, সোনালী ব্যাংকে ওনার গত বছর ছিল এটা। তো এই বছর উনি এখানে আর একটু বেশি টাকা রাখছে। তো এই টাকাটা আমি লিখে দিই যে ব্যাংকে কত টাকা রাখছে। ওনার আছে টোটাল 4,82,378 টাকা। এটা আছে ব্যাংকে এখন। আচ্ছা, আগে দেখেন ক্যাশ ইন হ্যান্ড এটা ছিল। তো এটা এখন আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার পরে নিচে যে ডিফারেন্সটা থাকে, এই টাকাটা ওনার ক্যাশ ইন হ্যান্ডে বর্তমানে আছে। তো এটাকে আমি কপি করে নিই, এখান থেকে কপি করে এখন ক্যাশ ইন হ্যান্ডে রাখা দিই। তো উনি বলছে যে এই মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরে উনি আরো কিছু করবে। তো যদি কোনো এই টাকা দিয়ে কোনো কিছু করে তখন ক্যাশ ইন হ্যান্ডের টাকা কমে যাবে, আর যা কিছুই করে তা অ্যাসেটের যেটা করবে এটাতে আসবে। যদি উনি নন এগ্রিকালচার প্রপার্টি কিনে তাহলে এখানে আসবে, যদি এগ্রিকালচারাল প্রপার্টি কিনে এখানে আসবে, উনি যদি আরো সঞ্চয়পত্র করে এখানে আসবে পরবর্তী রিটার্নে, 27-28 রিটার্নে। হ্যাঁ, তো উনি যদি বা ডিপিএস করে থাকে এখানে আসবে, ঠিক আছে, বা অন্য কিছু আদার ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে এখানে আসবে। তো ওনার এখন আর কোনো কিছু কিনে নাই, এর জন্য এটা হাতে রেখে দিলাম। টাকাটা দিয়ে সেভ এন্ড কন্টিনিউ এখানে যাব। যাওয়ার পরে তো আমরা আবার এই যে ট্যাক্স এন্ড পেমেন্টে আসলাম। হ্যাঁ, তো 200 টাকা পে করার পরে এটা প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করে এটা আমরা সাবমিট করব। তো আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলে এবং এই 200 টাকা পেড করে তারপর এটা আমি সাবমিট করব। তো আপনারা অনেকেই অনলাইনে রিটার্ন সাবমিট করেন, বিশ্বস্ত লোক পাচ্ছেন না, আর কাকে দিয়ে করাবেন। তো অবশ্যই ফুটপাতে বাজারে এই কাজগুলি করবেন না, কারণ কোথায় কি ইনপুট দিতে হবে তারা জানে না। এর জন্য আপনারা একজন ইনকাম ট্যাক্স লয়ার অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো অভিজ্ঞ লোক দিয়ে এই কাজগুলি করাবেন। আপনি কোনো সমস্যায় পড়লেও, মানে অটোমেটেড সিস্টেমে আপনার রিটার্নটি অডিটে পড়লেও ভালো পরামর্শ পাবেন, মানে বিনামূল্যে পরামর্শ পাবেন। এক কথায় আপনি নিষ্পত্তি কিভাবে হবেন, আপনার এই লয়ার বা অভিজ্ঞ ব্যক্তি আপনাকে সবকিছু পরামর্শ দিয়ে দিবে ফ্রিতে। হ্যাঁ, তো এইভাবে আপনারা যারা চাকরিজীবী আছেন এবং যাদের ট্যাক্সেবল ইনকাম থাকে এবং ইনভেস্ট থাকে, আপনারা আপনাদের ট্যাক্স কমাইতে পারেন, আর সঞ্চয়পত্র নতুন যারা ইনপুট দিবেন সেই বিষয়টা শিখতে পারছেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।